রহমতুল্লাহি বারাকাতুহু। আমি নাইমুর রহমান দেওয়ান। আমরা সেলফ ডেভেলপমেন্টের জন্য আজকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত মনিটারি পলিসি স্টেটমেন্ট ফর দ্য সেকেন্ড হাফ অফ দিস ফিসক্যাল ইয়ার 2025 to 2026 জানুয়ারি জুনের যেই মনিটারি পলিসি স্টেটমেন্ট বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত হয়েছে সেটি আজকে আমরা আলোচনা করব। মূলত এটি আমার ইন্টারেস্টের জায়গাও পড়াশোনার প্লাস আমাদেরকে আমাদের যে কর্পোরেট ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেট এফএসএম ফাইনাল লেভেলের যে সাবজেক্টটি আছে এইটার যে সিলেবাস ব্যাকগ্রাউন্ড, এইখানে আমরা জানি যে ফিফটি মার্কস আপনার ক্যারি করে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফরমেশন নিয়ে। তো ফাইন্যান্সিয়াল মার্কেটের একটা সেগমেন্ট হচ্ছে ওভারভিউ অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম অ্যান্ড মার্কেট, নাম্বার 2 হচ্ছে মানি মার্কেট। এই মানি মার্কেট সেগমেন্টটা পড়ার জন্য আমাদেরকে আসলে এই মনিটারি পলিসি স্টেটমেন্টটা পড়তে হয়, এখান থেকে প্রশ্ন আসে। তো আমরা ডিটেলসে চলে যাব। আমরা একদম ভেঙে ভেঙে পড়ব, যাতে করে নতুন যে একজন ব্যক্তি সে যখন প্রথমবারের মতো এই সাবজেক্টটি পড়বে সেও যেন বুঝতে পারে, আর যারা আমরা পুরাতন আছি তারাও যেন বুঝতে পারি, তারাও যেন চোখ বুলিয়ে নিতে পারি, সেভাবে এটা ডিজাইন করা আর কি। প্রথমত এক নজরে আমরা দেখব যে মনিটারি পলিসি স্টেন্সটা কি কি এবার আছে। সেটা হচ্ছে পলিসি রেট মেনটেইনড অ্যাট 10%, এটা আগেও 10% ছিল, এখনও 10%। স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি, যেটাকে সংক্ষেপে এসএলএফ বলা হয়, কিপড অ্যাট 11.5%, এটাও অপরিবর্তিত আছে এখনও। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি এসডিএফ রিডিউসড ফ্রম 8% টু 7.5%, আচ্ছা এটা কমানো হয়েছে। এই এসডিএফটা কি, এটা কেন কমানো হয়েছে সেটা আমরা সামনে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তারপরে তো ওভারঅল আমাদের যে মনিটারি পলিসিকে বলা হচ্ছে এখনও টাইট বা কন্ট্রাকশনারি মনিটারি স্টেন্স কন্টিনিউস। আগেও কন্ট্রাকশনারি ছিল, টাইট ছিল পলিসি, এখনও টাইট আছে। আর নতুন করে রিয়েল পলিসি রেট নাও পজিটিভ। রিয়েল পলিসি কাকে বলা হয়, রিয়েল পলিসি রেট কাকে বলা হয়, কিভাবে এটা পজিটিভ হলো, আগে এটা নেগেটিভ ছিল এখন এটা পজিটিভ, আমরা সামনে জানতে পারবো। অ্যান্ড অবজেক্টিভ, এই মনিটারি পলিসি স্ট্যান্সের অবজেক্টিভ মূলত হচ্ছে অ্যানকর ইনফ্লেশন অ্যান্ড মেনটেন স্টাবিলিটি। ওকে, তো আমরা মোটামুটি কি আছে এবারের পলিসিতে সেটা জেনে গেলাম। এখন আমরা আসি যে ইনফ্লেশন অ্যান্ড প্রাইস স্টাবিলিটি। আচ্ছা, ইনফ্লেশন রিমেইনস অ্যাবভ 7% টার্গেট। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইনফ্লেশনটাকে টার্গেট করা হয়েছে 7%, যেটা এখনও প্রায় 8.39%-এর মতো আছে, যেটা এখনও উপরে অবস্থিত। আর ইনফ্লেশনটাকে ওনারা বলতে চাচ্ছে যে সাপ্লাই সাইড ড্রাইভেন ইনফ্লেশনটা, এইটা সাপ্লাই সাইড ড্রাইভেন ইনফ্লেশনটা আসলে কাকে বলে সেটা আমরা পরবর্তীতে শিখতে পারবো। আমরা একটু আপাতত ওনারা কি বলতে চেয়েছে সেটা একটু জানি। ইম্পোর্টেড ইনফ্লেশন কন্টেইনড ডিউ টু এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, লোয়ার গ্লোবাল কমোডিটি প্রাইসেস। আচ্ছা, এর মধ্যে ইনফ্লেশনের আরেকটা কারণ হতে পারে যে আমাদের বাংলাদেশে আমরা জানি আমরা ইম্পোর্ট করি বেশিরভাগ জিনিসই আমাদের দেশে। সেই ইম্পোর্ট করতে যেয়ে আমরা অবশ্যই ইউএসডি রেটে আমাদেরকে কিনতে হয়। তো ইউএসডি রেট মানে এক্সচেঞ্জ রেটটা টাকার সাথে যখন উঠানামা করে, যদি ইউএসডি রেটটা বাড়তি থাকে তখন সেক্ষেত্রে এটা ইনফ্লেশন ধরে রাখা হয়। তো আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের এক্সচেঞ্জ রেটটা এখন স্টেবল আছে, সো এই জন্য বলা হচ্ছে যে এখনও সেটা কন্টেইনড আকারেই আছে, এবং গ্লোবাল কমোডিটি প্রাইসটা এখনও লোয়ার আছে। আচ্ছা, স্ট্রাকচারাল বটলনেকস কজিং প্রাইস স্টিকিনেস। আচ্ছা, এখন এই যে স্ট্রাকচারাল কি কি বটলনেকস আছে সেটার কারণে দাম বাড়তেছে জিনিসপত্রের। ইনফ্লেশনটা যে হচ্ছে মূলত এটা যে আমরা বলতেছি সাপ্লাই সাইড ড্রাইভেন, যেহেতু আমরা ইম্পোর্ট করার ক্ষেত্রে ইনফ্লেশন হচ্ছে না, কিন্তু সাপ্লাই সাইড ড্রাইভেনের কারণে ইনফ্লেশনটা হচ্ছে, এবং সেটার রিজন হিসেবে বলা হচ্ছে স্ট্রাকচারাল বটলনেকস আছে, সেই জন্য দাম বাড়তেছে। তো স্ট্রাকচারাল বটলনেকসগুলো কি কি, তারা কি কি বলতে চেয়েছে সেটা আমরা সামনে দেখব। তারপর হচ্ছে ইনফ্লেশন রিস্ক অ্যাহেড, আরও কিছু তারা ইনফ্লেশন রিস্ক সামনে বাড়তে পারে, সেই জন্য তারা ন্যাশনাল ইলেকশনের কথা বলেছে। তারপর হচ্ছে রমাদান ডিমান্ড সার্চ, রমাদানের জিনিসপত্রের দাম চাহিদা বেড়ে যায়, সেটার একটা কারণ বলতেছে। পসিবল নিউ ন্যাশনাল পে স্কেল, এবং আমরা জানি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির একটি বিষয় চলছে, যদি সেটা বাস্তবায়িত হয় তাহলেও তারা ইনফ্লেশন রিস্ক দেখতে পাচ্ছে। ওকে, এখন আসি
যে সাপ্লাই সাইড ইনফ্লেশনটা আসলে কি। আমরা জানি ইনফ্লেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিমান্ড সাইড ইনফ্লেশন আর একটা হচ্ছে সাপ্লাই সাইড ইনফ্লেশন। আচ্ছা, ডিমান্ড সাইড ইনফ্লেশন হচ্ছে টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস, মানে এক্সাম্পল পিপল আর আর্নিং মোর, স্পেন্ডিং মোর এবং প্রাইস রাইজেস। মানুষের আর্নিংয়ের ইয়াটাও বেশি থাকে, আর্নিংয়ের ক্ষেত্রটাও বেশি থাকে, সেক্ষেত্রে যেহেতু আর্নিং বেশি মানুষ খরচও বেশি করে, যার দরুন কিন্তু ডিমান্ড বেশি থাকার কারণে, মার্কেটে ডিমান্ড বেশি থাকার কারণে জিনিসপত্রের দাম বাড়ে। ওকে, কিন্তু বাংলাদেশ ব্যাংক বলতেছে আমাদের এই ধরনের কোনো ইনফ্লেশন নাই, আমাদের আর্নিং বেশি হচ্ছে মানুষের তা কিন্তু না, মানুষ বেশি খরচ করতেছে তাও না। এই কারণে যে জিনিসপত্রের দাম বাড়তেছে বাংলাদেশ ব্যাংক এটাকে কারণ হিসেবে দেখছে না। বাংলাদেশ বলতেছে সাপ্লাই সাইড ইনফ্লেশন আছে। এটা কি কারণ? এটা বলতেছে কস্ট অফ প্রডিউসিং গুডস ইনক্রিজ অর সাপ্লাই ইজ ডিস্ট্রাপ্টেড। এর ফলে যে প্রাইসটা জিনিসপত্রের দাম বাড়ে সেটাকে বলতেছে সাপ্লাই সাইড ইনফ্লেশন। সাপ্লাই সাইড ইনফ্লেশন দুটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে আমি যে জিনিসটা মার্কেটে আছে সেটা বানানোর খরচ বেশি, অথবা সাপ্লাইটা ডিসরাপ্টেড হচ্ছে, যেই পরিমাণ মার্কেটে আসার দরকার সেই পরিমাণ মার্কেটে নাই, সেই জন্য জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সো তার মানে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশ ব্যাংক আমাদের দেশে ইনফ্লেশনের মূল কারণ সেটা হচ্ছে যে জিনিসপত্রের তৈরির খরচটা বেশি, আর এই জিনিসপত্রটা মার্কেটে সাপ্লাই করতে যে ঠিক সমপরিমাণ ব্যয় হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ডিসরাপ্টেড হয়, সেটা আমরা সবাই জানি কী কারণ। তারপর আমরা বাংলাদেশ ব্যাংকের ভাষায় সেগুলো দেখতে চাই সামনে, যে কারণে ইনফ্লেশন মূলত হচ্ছে। ওকে, বাংলাদেশ কনটেক্সটে সাপ্লাই সাইড ফ্যাক্টরস মে ইনক্লুড, এই যে কী কারণে বাংলাদেশ কনটেক্সটে সাপ্লাই সাইড ইনফ্লেশনটা হচ্ছে, সেটা হচ্ছে হায়ার ইম্পোর্ট কস্ট, গ্লোবাল কমোডিটি প্রাইস শকস, এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন, ট্রান্সপোর্টেশন কস্ট ইনক্রিজেস, এনার্জি শর্টেজ। দেখেন এর মধ্যে আমরা দেখতেছি যে আমাদের ইম্পোর্ট কস্টটা এখন স্টেবল আছে, তাহলে এটা রিজন নাই। গ্লোবাল কমোডিটি প্রাইস শকস, গ্লোবাল কমোডিটি প্রাইস এখন স্থবির আছে মোটামুটি, তাহলে এটাও রিজন না। এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন, আমরা জানি এক্সচেঞ্জ রেটটাও এখন আমাদের স্টেবল আছে, তাহলে এটাও রিজন না। তারপর আছে ট্রান্সপোর্টেশন কস্ট ইনক্রিজেস, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা ওয়ান অফ দ্য রিজন। কারণ একটা প্রোডাক্ট যখন আনতে হয় চাঁদাবাজি, তারপরে নানান ধরনের জায়গায় জায়গায় বিভিন্ন রকম খরচ হওয়ার কারণে জিনিসপত্রের দাম বাড়ে। এনার্জি শর্টেজ, এটা আমরা জানি এটা ওয়ান অফ দ্য রিজন। স্ট্রাকচারাল বটলনেক্স মানে হচ্ছে যে ইনএফিশিয়েন্ট লজিস্টিক্স, উইক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এইসবের কারণেও বাংলাদেশে প্রচুর পরিমাণ জিনিসপত্রের দাম বাড়ে। তারপরে যে এনার্জি শর্টেজ, এখানে আসলে আরেকটা জিনিস হবে যে গ্যাস শর্টেজ, গ্যাস শর্টেজের কারণেও আমাদের ঠিকভাবে প্রোডাকশন হচ্ছে না এবং যার দরুন জিনিসপত্রের দাম প্রচুর বাড়ছে। সিন্ডিকেশন, এই যে সিন্ডিকেটের কারণে মার্কেটটাকে ঘুরিয়ে দেওয়ার কারণে জিনিসপত্রের প্রচুর দাম বাড়ে। ক্লাইমেট শকস, আমাদের দেশে কয়েকদিন আগেই বন্যা হয়েছে, তার কারণেও জিনিসপত্রের দাম অনেকটা বেড়েছে। তো মূলত আমরা যদি চিন্তা করি যে আমাদের দেশে এই যে সাপ্লাই সাইড ইনফ্লেশনের রিজন কিন্তু আমি মনে করি বড় দাগে এই পাঁচটা। এর মধ্যে সিন্ডিকেট, এর মধ্যে চাঁদাবাজি, এর মধ্যে গ্যাস শর্টেজ, এনার্জি শর্টেজ, তারপরে বন্যা, মার্কেট ডিস্টর্টেশন, এগুলোর কারণেই মূলত আমাদের দেশে সাপ্লাই সাইড ইনফ্লেশন হয়ে থাকে। তার মানে মূলত বাংলাদেশ ব্যাংক বোঝাতে চেয়েছে যেটা সামনে আছে যাই হোক, বাংলাদেশ ব্যাংক কী বোঝাতে চেয়েছে সেটা আমরা সামনে পড়লেই বুঝতে পারবো। সো ইনফ্লেশন ইজ হ্যাপেনিং বিকজ কস্ট ইনক্রিজ, নট বিকজ পিপল আর ওভার স্পেন্ডিং। তার মানে মানুষ যে বেশি খরচ করছে তা না, জিনিসপত্রের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ার কারণেই আমাদের দেশে ইনফ্লেশনের পরিমাণটা এত বেশি। ওকে, এখন আসি যে এই জিনিসগুলো হোয়াই ডাজ দিস ম্যাটার ফর মনিটারি পলিসি। আচ্ছা, ইফ ইনফ্লেশন ইজ ডিমান্ড ড্রাইভেন, যদি ইনফ্লেশনটা যদি ডিমান্ড বেসড হতো তাহলে সেন্ট্রাল ব্যাংক কী করতো? সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেটটা বাড়ায় দিত। ইন্টারেস্ট রেটটা বাড়ায় দিলে রিডিউসিংটা অটোমেটিক কমে যেত, মানে আমাদের স্পেন্ডিংটা অটোমেটিক কমে যেত। তাহলে কি হতো? অটোমেটিক ইনফ্লেশনটা ফল হতো। কিন্তু ইনফ্লেশন ইজ সাপ্লাই ড্রাইভেন, কিন্তু ইনফ্লেশনটা সাপ্লাই ড্রাইভেন হওয়ার কারণে ইন্টারেস্ট বাড়াচ্ছে, ইন্টারেস্ট রেট সরকার 10% করে রাখছে, তারপরেও কিন্তু ইনফ্লেশন কমছে না। কারণ কি? ফুড কস্ট অন্ট ইমিডিয়েটলি ফল, ফুয়েল প্রাইস অন্ট ইমিডিয়েটলি ড্রপ, সাপ্লাই বটলনেকস রিমেইন। আমাদের 10% ইন্টারেস্ট রেট বাড়ানোর পরেও
আমাদের সাপ্লাই বটলনেক্স এখনও রয়ে গেছে, যে তেলের দাম কমতেছে না, ফুড কস্টের দাম ইমিডিয়েটলি ফল হচ্ছে না। তো যার কারণে কিন্তু মনিটারি পলিসি আমাদের খুব টাইট রাখার পরেও কিন্তু ইনফ্লেশনে তেমন একটা পরিবর্তন এখনো আসতেছে না। সো দ্যাটস ওয়াই বাংলাদেশ ব্যাংক সেইং ইনফ্লেশন ইজ লার্জলি সাপ্লাই সাইড ড্রাইভেন। সো দে আর কিপিং পলিসি রেট এট 10% টু অ্যানকর ইনফ্লেশন এক্সপেকটেশন। তারপরেও তারা টাইট রাখতেছে যাতে করে এই ইনফ্লেশনটা মানে আরও বেড়ে না যায়, ডিমান্ড ড্রাইভও যাতে না হয়ে যায়। সাপ্লাই ড্রাইভেন তো আছেই, সেই সাথে ডিমান্ড ড্রাইভেনটাও যাতে এটার সাথে যুক্ত না হয়ে যায়, সেজন্য এখনও তারা পলিসি রেট 10% রাখছে। তারা মেনটেন এক্সচেঞ্জ রেটটা স্টেবল রাখার চেষ্টা করছে। তারপর হচ্ছে টাকার মানটা ঠিক রাখার চেষ্টা করতেছে এবং ক্রেডিবিলিটি, বিশ্ব মার্কেটে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর চেষ্টা করতেছে। ব্যাংকিং সেক্টর এবং অর্থনৈতিক সেক্টর সহ যা যা আছে সেখানে তারা বিশ্বাসযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে যাতে করে মার্কেট একটা কনফিডেন্স পায় এবং এই ছোটোখাটো সকল বিষয় অর্থনীতি, যে আমাদের যে বৃহৎ যে অর্থনীতি ম্যাক্রো ইকোনমি, সেখানে প্রতিটি জিনিসকে তারা টাচ করার চেষ্টা করছে যাতে করে ওভারঅল বাংলাদেশ ব্যাংকের আমাদের ইনফ্লেশন রেটটাকে একটি টার্গেট যে 7% সেটার মধ্যে আনা যায়। এখন আমরা আরেকটা কথা তারা বাংলাদেশ ব্যাংক বলেছে যে আমাদের রিয়েল পলিসি রেটটা এখন পজিটিভ। এইটা আমরা একটু শিখতে চাই যে রিয়াল ইন্টারেস্ট রেট, আমরা জানি রিয়েল ইন্টারেস্ট রেট বের করার সূত্রটা হচ্ছে যে পলিসি রেট মাইনাস ইনফ্লেশন রেট। ওকে, তাহলে বর্তমানে পলিসি রেট আছে 10%, ইনফ্লেশন রেট আছে কত 8%, তাহলে রিয়েল রেট কত 2%। সো আর্লিয়ার রিয়েল রেট ওয়াজ নেগেটিভ, মিনিং ইনফ্লেশন ওয়াজ হায়ার দ্যান দ্য পলিসি রেট। তার মানে বোঝা যাচ্ছে যে আগে পলিসি রেট 10% থাকলেও ইনফ্লেশন কিন্তু মোর দেন 10% ছিল। সেই জন্য কি হইতো, সেই জন্য আমাদের রিয়েল ইন্টারেস্ট রেট কিন্তু নেগেটিভ ছিল, যেটা আসলে ডিসকারেজ করতো সেভিংসকে। মানে কিভাবে, ধরেন আমি 2 টাকা সেভ করছি, সেই 2 টাকার ভ্যালু কিন্তু মানে 2 টাকার ভ্যালুকে খেয়ে ফেলতো ইনফ্লেশন, কমিয়ে ফেলতো, একদম ডেপ্রিসিয়েট করে ফেলতো। কিন্তু এখন যেহেতু রেটটা পজিটিভ আছে 2%, সো এখন কিন্তু আপনার সেভিংসটা ভ্যালু পাচ্ছে। আপনি 2 টাকা রাখলে যে ইন্টারেস্ট অ্যাড হচ্ছে সেটা কিন্তু একটা ভ্যালুয়েশন ক্রিয়েট করতেছে এবং কারেন্সিটা শক্ত হচ্ছে এবং কন্ট্রোলস ইনফ্লেশন এক্সপেকটেশন, এবং ইনফ্লেশন এক্সপেকটেশন কিন্তু কন্ট্রোল হচ্ছে। তো যাই হোক, তো এটা একটা পজিটিভ সাইন আমার কাছে পড়ে, যেটা মনে হয়েছে যে এটা আমাদের জন্য পজিটিভ সাইন, আমাদের সেভিংসের জন্য পজিটিভ সাইন, এবং আমাদের যে কোনো ধরনের সেভিংস আমরা যেখানেই সেভিং করি না থাকি না কেন, ইনফ্লেশন যে আমাদের সেভিংসটাকে একেবারে খেয়ে ফেলে, আমাদের যে উদ্দেশ্যে আমরা সেভিংসটা করি সেই টাকার যে ডেপ্রিসিয়েশনটাকে করে ফেলে, সেটা কিন্তু এখন করছে না, সেটা কিন্তু এখন পজিটিভে আছে। সো ইট ইজ ভেরি গুড সাইন ফর আস। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক বলতেছে যে প্রাইভেট সেক্টর ক্রেডিটের বিষয়টা, আমরা জানি যে প্রাইভেট সেক্টর ক্রেডিট পাচ্ছে না, প্রাইভেট সেক্টর একদম থমকে আছে, প্রাইভেট সেক্টরে নতুন কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, এবং বাংলাদেশ ব্যাংক এটাকে ক্রাউডিং আউট বলতেছে। তারা কি বলতেছে, এলিভেটেড পাবলিক সেক্টর বোরোয়িং টু ফাইন্যান্স ফিসক্যাল গ্যাপস হ্যাভ জেনারেটেড crowding out effects containing the availability of affordable credit for private enterprises despite a remarkable degree of exchange rate stability. প্রথমত প্রথমত ফিসক্যাল গ্যাপ বলতে আমরা কি বুঝি? ফিসক্যাল গ্যাপ বলতে আমরা জানি যে বাংলাদেশ সরকার ফিসক্যাল ইয়ারে একটি বাজেট করে থাকে। তো সেখানে গভর্নমেন্ট রেভিনিউ থেকে যদি এক্সপেন্ডিচার বেশি হয়ে থাকে সেটাকে বলা হয় ফিসক্যাল গ্যাপ, যেটাকে আমরা জানি বাজেট ডিফিসিট হিসেবে জানি। সো এই যে বাজেট ডিফিসিটটা হচ্ছে, আমাদের বাজেট ডিফিসিট হওয়ার কারণে কিন্তু সরকার প্রচুর লোন নিচ্ছে। কোত্থেকে নিচ্ছে? ব্যাংকস থেকে নিচ্ছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে নিচ্ছে, ডোমেস্টিক মার্কেট থেকে সরকার লোন নিচ্ছে। তো এই লোন নেওয়ার ফলে কি হচ্ছে, গভর্নমেন্ট বোরোজ হেভিলি ফ্রম দ্য ব্যাংকিং সিস্টেম, ব্যাংকস লেন্ড মানি, more money to the government, less money remains available for private businesses, so private sector gets crowded out of the credit market. এটাকেই বলা হচ্ছে মূলত ক্রাউডেড আউট। মানে হচ্ছে আপনার এই যে আমরা একটা উদাহরণের মাধ্যমে এটাকে পরিষ্কার করছি, ধরেন আপনার অ্যাভেলেবেল ফান্ড আছে 100 টাকা লোন দেওয়ার জন্য, এর মধ্যে সরকারে নিয়ে যাচ্ছে 70 টাকা, আর বাকি 30 টাকা থাকতেছে ফ্যাক্টরি, এসএমই, কর্পোরেট এবং এন্টারপ্রেনারদের জন্য। সো যার ফলে কি হচ্ছে, আসলে প্রাইভেট সেক্টর ক্রাউডেড আউট হয়ে যাচ্ছে মার্কেট থেকে, প্রাইভেট সেক্টর কিন্তু কোনো লোন তেমনভাবে পাচ্ছে না
এবং পেলেও সেটার ইন্টারেস্ট রেট খুব হাই থাকে, যার ফলে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না, চাকরি বাকরি সব স্থবির হয়ে আছে, একদম সব কিছু একটা মন্থর পর্যায়ে চলছে, যেটা যেখানে থাকার কথা সেটা সেখানেই আছে, তেমন কোনো ইনভেস্টমেন্ট কিন্তু নতুন করে হচ্ছে না। সো এরপর আমরা চলে যাই যে যে তারা কেন বললো যে ডেসপাইট এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, যদিও এক্সচেঞ্জ রেট স্টেবল আছে তারপরেও কেন বেসরকারি সংস্থাসমূহ ঋণ পাচ্ছে না, তারপরেও কি সমস্যা আসলে। আমরা দেখতে পাচ্ছি যে ইম্পোর্ট কস্ট স্টেবল আছে, ইকোনমিক কনফিডেন্স ইমপ্রুভ হয়েছে, ক্রেডিট কন্ডিশন ইমপ্রুভ, বাট দে আর সেইং, বাংলাদেশ ব্যাংক সেইং, ইভেন দো দ্য এক্সচেঞ্জ রেট ইজ স্টেবল, private sector is still struggling because government borrowing is absorbing liquidity. আসলে লিকুইডিটি যা আছে আমাদের দেশে তার বেশিরভাগটাই গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। সো দ্য প্রবলেম ইজ ডোমেস্টিক ফিসক্যাল প্রেশার, নট কারেন্সি ইনস্ট্যাবিলিটি। তো সরকার বলতেছে আসলে আমাদের ফিসক্যাল প্রেশারটা ডোমেস্টিক, এটা আসলে কারেন্সির কারণে যে হচ্ছে তা না। আমরা চলে যাই। তো আসলে যেহেতু সরকার আসলে যেহেতু এই যে লিকুইডিটি যাই আছে আমাদের, ধরেন আমাদের লিকুইডিটি 100 টাকা আছে, সেটা 70 টাকায় আসলে সরকার নিয়ে যাচ্ছে। তো এই লিকুইডিটি কন্ডিশনটাকে সরকার কিভাবে, বাংলাদেশ ব্যাংক এক্সপ্লেইন করছে কিভাবে, আমরা একটু দেখি। বলতেছে লিকুইডিটি কন্ডিশন ইন ব্যাংকিং সেক্টর ওয়াজ ইন অ্যাকুয়েট স্ট্রিট ইন 2024 primarily due to the huge flight of capital resulting from the massive amount of resources stolen out of the banking system until the change of the government in August 2024. আসলে আমাদের ব্যাংকিং সেক্টরটা একটা বিশাল লিকুইডিটি ক্রাইসিসে ছিলাম আমরা, কারণ হচ্ছে একটা ম্যাসিভ অ্যামাউন্ট আসলে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকিং সিস্টেম থেকে। এবং যদিও ডেসপাইট গ্রোথ হাউএভার হ্যাজ রিবাউন্ডেড ইন 2025, যদিও এখন আসলে এই গ্রোথটা আসলে ঘুরে দাঁড়াইছে 2025-এ ফ্রম আ লো অফ লেস দেন 7% ইন আগস্ট 2024 টু অ্যাপ্রক্সিমেটলি 11% বাই ডিসেম্বর 2025। সো আমাদের লিকুইডিটি কন্ডিশনটা 7% থেকে এখন ডিসেম্বর 2025-এ 11% আসছে, যেটা একটা পজিটিভ সাইন আমাদের জন্য। এখন দিস ডিপোজিট রিকভারি হাউএভার হ্যাজ বিন আনইভেন, characterized by pronounced flight to quality as depositors relocated funds across the banking sector. At the same time, the banking sector is undergoing a rigorous balance sheet cleansing. Officially recognized non-performing loans exceed 36% by September 2025, while this level appears alarming. Okay, তাহলে আমরা আসি ইন 2024-এ কি ছিল, লার্জ ক্যাপিটাল ফ্লাইট হ্যাপেন্ড, আমাদের একদম অনেক বড় ক্যাপিটাল আসলে চলে গিয়েছে আমাদের থেকে। ফান্ডস ওয়ার স্টলেন, মিসইউজড ফ্রম ব্যাংকিং সিস্টেম, টাকা চুরি করা হয়েছে এবং ব্যাংকিং সিস্টেম থেকে ফান্ড নিয়ে আসলে টাকার মিসইউজিং করা হয়েছে। কনফিডেন্স নষ্ট হয়ে গেছে, ডিপোজিটর্স উইথড্র মানি, এবং যার দরুন কী হয়েছে, ডিপোজিটর্সরা কিন্তু ব্যাংক থেকে টাকা নিয়ে নিচ্ছিল, টাকা উইথড্র করে ফেলছে। এর ফলে কিন্তু লিকুইডিটি ক্রাইসিস দেখা দিছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক বলতে চাচ্ছে যে তারা তাদের পলিসির মাধ্যমে ডিপোজিট গ্রোথ রিবাউন্ডেড, সেটা আগস্ট 2024-এ যে ডিপোজিট গ্রোথটা ছিল 7%, এখন ডিসেম্বর 2025 প্রায় এক বছর সমকালীন সময়ে সেটি কিন্তু 11% হয়েছে। দে আর শোয়িং সাম পজিটিভ রেজাল্টস হেয়ার ফর আস। ওকে, তার মানে এটা দিয়ে তারা কি বলতে চেয়েছে, যে পিপল স্টার্টেড ট্রাস্টিং ব্যাংকস এগেইন, মানুষ কিন্তু আবারও ব্যাংকে টাকা রাখা শুরু করেছে এবং ডিপোজিট যার ফলে ইনক্রিজ হচ্ছে, অ্যান্ড ব্যাংকস গট ফ্রেশ ফান্ড, এবং ব্যাংক কিন্তু আবারও নতুন টাকা পাওয়া শুরু করছে। সো দিস ক্রিয়েটেড লিকুইডিটি বাফার্স, তার মানে হচ্ছে এর ফলেই কিন্তু আমাদের লিকুইডিটিটা নেগেটিভ থেকে পজিটিভে আসতেছে। আলহামদুলিল্লাহ, দিস ইজ আ ভেরি গুড নিউজ ফর অল অফ আস, ফর বাংলাদেশ অলসো, অল দ্য পিপল। ওকে, এখন যদিও আমাদের লিকুইডিটিটা বাফার্স হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ব্যাংক কেন লেন্ডিংটা এখনো অ্যাগ্রেসিভলি করছে না, কেন করছে না সেটা আমরা দেখি। ইভেন দো লিকুইডিটি ইমপ্রুভড, ব্যাংকস আর এখন কিন্তু কিন্তু ব্যাংক কিন্তু এখনো লেন্ডিং দিচ্ছে না, কারণ ব্যাংক অন্য কাজে ব্যস্ত। কিরকম, রিপেয়ারিং ব্যালেন্স শিটস, মেকিং প্রভিশনস ফর ব্যাড লোনস, মিটিং ক্যাপিটাল অ্যাডুকুয়েসি রিকোয়ারমেন্টস। বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাকে যেই পরিমাণ ক্যাপিটাল রাখার বিধান রয়েছে সে সেটা নিয়ে ব্যস্ত। সে ক্লিনিং টক্সিক অ্যাসেটস, যে ভুয়া অ্যাসেটস দেখানো আছে, যেইভাবে প্রভিশন করার কথা ব্যাড লোনস, সেগুলো করেনি। এখন বাংলাদেশ ব্যাংক আর ইমপ্রুভিং উইথ দোজ ইস্যুস। ওকে, সো ইফ আ ব্যাংক হ্যাজ 36% NPL, capital shortfall, provision requirement, it cannot aggressively lend.
দেখেন তার মানে বাংলাদেশ ব্যাংক বলতে চাচ্ছে যদিও আমাদের লিকুইডিটিটা বাফার হয়েছে 7% থেকে 11%-এ আসছে, কিন্তু একটা ব্যাংকে যদি 100 টাকার 36 টাকাই যদি না থাকে আমাদের হাতে, এবং ক্যাপিটাল যদি শর্টফল থাকে, এবং সেখানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নতুন করে প্রভিশনাল রিকোয়ারমেন্টও অ্যাড করা হয়েছে ব্যাড লোনসের, তো সেই ক্ষেত্রে ব্যাংক আসলে অ্যাগ্রেসিভলি ল্যান্ডিংয়ে যেতে পারছে না। সে কিন্তু তার ব্যালেন্স শিট রিকভার করছে, রিপেয়ার করছে, তার অ্যাসেট ঠিক করছে, মানে সে আস্তে আস্তে নিজেকে গোছাচ্ছে এখনো। সে এখনো রেডি না, ল্যান্ডিং দেওয়ার জন্য সে এখনো রেডি না। সো আর এছাড়াও নিউ লোনস ইনক্রিজ রিস্ক, এখনও 36% এনপিএল মার্কেটে বিরাজমান। সো নতুন করে লোন নিলে সেখান থেকে যদি আবার ডিফল্ট হয়, এই একটা ভয় আছে। ক্যাপিটাল পজিশন উইক, এখনও ক্যাপিটাল পজিশন ব্যাংকের উইক, রেগুলেটরি প্রেশার হাই। সো প্রায়োরিটি হচ্ছে স্ট্যাবিলিটি, নট এক্সপেনশন। সো প্রথমত আছে এখন ব্যাংকের আসলে স্ট্র্যাটেজি হচ্ছে মূলত আসলে আগে স্ট্যাবল হওয়া, আগে নিজের ঘর গোছানো, না আসলে এখন এক্সপেনশনের প্ল্যানিংয়ে নাই। সো আগে রেগুলেটরিভাবে নিজেকে রেডি করা, তারপরে ব্যাংক এক্সপেনশনে যাবে। সো এই 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 জিনিসগুলো বাংলাদেশ ব্যাংক আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে? সো এই যে সিস্টেম, এই সিস্টেমের ফলে বাংলাদেশ ব্যাংক আসলে আমাদেরকে ক্রাইসিস অ্যান্ড করাপশন থেকে একটা ট্রান্সপারেন্সি অ্যান্ড রিফর্মের দিকে নিয়ে যেতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে তারা একটা ট্রান্সপারেন্সির দিকে গেছে এবং একটা নতুন করে রিফর্ম হচ্ছে। কিভাবে ট্রান্সপারেন্সিতে গেল, কিভাবে রিফর্ম হলো, কিভাবে রিফর্ম হচ্ছে, কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেটা আমরা সামনে জানতে পারবো, আমরা সামনে আছে। আর রিকভারিটা একটা যথেষ্ট টাইম লাগতেছে, লিকুইডিটি ইমপ্রুভড হচ্ছে, কনফিডেন্স ইমপ্রুভড হচ্ছে, বাট রিস্ক অ্যাপিটাইট ইজ স্টিল লো, ব্যাংকস আর স্টাবলাইজিং বিফোর গ্রোয়িং। ব্যাংক আগে স্ট্যাবল হচ্ছে, তারপরে গ্রোয়িং শুরু করবে বলে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বার্তা দিচ্ছে। দিস ইজ গুড নিউজ ফর অল অফ আস, আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু বুঝতে চাই, আমরা যারা নতুন তারা একটু, যে ব্যালেন্স শিট ক্লিন শব্দটা মনে হয় এরকম হবে, ক্লিনজিং, এটা আসলে কি? এটা আসলে বলতে চাচ্ছে যে আগে কি ছিল, আগে আমাদের কি অবস্থা ছিল। আর্লিয়ার মেনি ব্যাড লোনস ওয়ার হিডেন, আমাদের অনেক পরিমাণ ব্যাড লোনস আসলে ব্যাংক হাইড করে রাখছিল। এনপিএল মানে নন পারফরমেন্স লোন ক্লাসিফিকেশন ওয়াজ উইক, ব্যাংক শোড আর্টিফিশিয়াল প্রফিট। আগে আসলে ব্যাংক দুর্নীতি করে, ব্যাংকের ম্যানেজমেন্ট সবাই দুর্নীতিগ্রস্ত ছিল, পুরো অর্থনীতিটাই একটা দুর্নীতিগ্রস্ত অবস্থানে আমরা ছিলাম, যার ফলে কিন্তু এই লাল করে দাগানো কার্যক্রমগুলো ঘটিত হয়েছে। কিন্তু এখন এখন নাও স্ট্রিকার ইন্টারন্যাশনাল অ্যাসেট ক্লাসিফিকেশন অ্যাপ্লাইড, বাংলাদেশ ব্যাংক কর্তৃক অ্যাপ্লাইড হয়েছে। হিডেন ব্যাড লোনস রিকগনাইজড, আগে যেটা যে ব্যাড লোনসগুলো হিডেন ছিল, এখন এটাকে রিকগনাইজ করা হচ্ছে ব্যালেন্স শিটে। প্রপার প্রভিশনিং রিকোয়ার্ড, এখন বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রপারলি এনপিএলগুলোকে প্রভিশন করা হচ্ছে, যার ফলে অফিসিয়াল এনপিএল এখনও 36%-এর উপরে আছে সেপ্টেম্বর 2025 পর্যন্ত। সো দ্যাটস নাম্বার লুকস স্ক্যারি, বাট ইট মিনস অ্যাকাউন্টিং ইজ নাও মোর ট্রান্সপারেন্ট। এটা যে বাড়ছে এনপিএল এর পরিমাণ বাড়ছে, এটা দিয়ে বোঝাচ্ছে বাংলাদেশ ব্যাংক যে আমরা আসলে অ্যাকাউন্টিংটা প্রপারলি করছি। এটা বাড়ার কারণ হচ্ছে আগে যেগুলো হাইড করা ছিল সেগুলো এখন আমরা দেখাচ্ছি, সঠিকভাবে আমরা প্রভিশনিংটা করছি, দ্যাটস হোয়াই ইট ইজ ইনক্রিজিং। সো দ্য হাই এনপিএল ইজ পার্টলি ডিউ টু ইমপ্রুভড গভর্নেন্স। সো কিছু কিছু এনপিএল আসলে হাই হওয়ার কারণ কিন্তু ইমপ্রুভড গভর্নেন্স, কারেক্ট রিপোর্টিংটা প্রপারলি হচ্ছে। নাও নো মোর উইন্ডো ড্রেসিং। এখন আর আসলে উইন্ডো ড্রেসিংটা আমার আসলে সঠিকভাবে জানা নাই। তো যেটা পিন পয়েন্ট করতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক, আমাদেরকে জানাতে চেয়েছে যে যেটা আমাদের সেভিয়ার লিকুইডিটি স্ট্রেসে ছিলাম 2024-এ, যেটা এখন আমাদের ডিপোজিটটা 7% থেকে 11%-এ আসছে। আর ফ্লাইট টু কোয়ালিটি বলতে বোঝাচ্ছে ডিপোজিটর্স মুভিং ফান্ডস টু স্ট্রঙ্গার ব্যাংকস, লিকুইডিটি ইমপ্রুভিং বাট আনইভেন। 11% হওয়ার পরেও কিছু সমস্যা এখনও রয়ে গেছে, সেটাকে বাংলাদেশ ব্যাংক একটা বলছে ফ্লাইট টু কোয়ালিটি, এটা কি এবং কাকে বলে আমরা সামনে দেখব। আরেকটাকে বলতেছে লিকুইডিটি ইমপ্রুভিং বাট আনইভেন, অসামঞ্জস্যপূর্ণভাবে আসলে লিকুইডিটি বাড়ছে, সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ছে না, এটার কারণটাও আমরা সামনে দেখব। এখন দেখেন আমাদের এনপিএল বাংলাদেশ ব্যাংক রিপোর্ট করছে 36%-এর বেশি। হাই এনপিএল রিফ্লেক্টস স্ট্রিকার ক্লাসিফিকেশন, ইমপ্রুভ গভর্নেন্স। বাংলাদেশ ব্যাংক এখন ফোকাস দিচ্ছে ব্যালেন্স শিটটা ক্লিন করছে, অ্যাকুরেট অ্যাসেট ক্লাসিফিকেশন করছে, প্রভিশন অ্যান্ড ক্যাপিটাল অ্যাডুকেসি এনফোর্সমেন্ট করছে। নো ডিভিডেন্ড ইফ ক্যাপিটাল শর্টফল, নো স্টাফ বোনাস উইথাউট রিয়েল প্রফিট।
সো এই তথ্যগুলো বাংলাদেশ ব্যাংক এনপিএল এবং ব্যাংকিং সম্পর্কে আমাদেরকে বলেছে, যেগুলোর বিস্তারিত আমরা আরও জানবো সামনে। আচ্ছা, এখন এই যে সমস্যাগুলো আমরা একটু আগে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে জানিয়েছে, সেটার জন্য বাংলাদেশ ব্যাংক কি কি পদক্ষেপ নিয়েছে সেটা তারা আমাদেরকে জানাইছে, যে দে আর টাইটেনিং ডিসিপ্লিন, নো ডিভিডেন্ড ইফ প্রভিশন শর্টফল এক্সিস্ট, ক্যাপিটাল অ্যাডুকুয়েসি নট মিট। তো শেয়ার হোল্ডাররা আসলে ডিভিডেন্ড নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা প্রভিশন শর্টফলটা ঠিকভাবে না করে এবং পর্যাপ্ত ক্যাপিটাল অ্যাডুকুয়েসিটা মেনটেন না করে, এবং যারা কোনো বোনাস নিতে পারবে না একদম রিয়েল প্রফিট না হওয়া পর্যন্ত। আমরা ভুল অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের মাধ্যমে যে প্রফিটটা শো করে থাকি সেইভাবে বোনাস নিতে পারবে না। ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টিং না মানে এনশিওর করার জন্য বলা হয়েছে। সো দিস স্টপস ফেক প্রফিট ডিক্লারেশন, উইন্ডো ড্রেসিং, কসমেটিক ব্যালেন্স শিট রিপোর্টিং, এগুলো এখন আর করা যাবে না। বাংলাদেশ ব্যাংক এগুলো না করার জন্য উদ্যোগ নিয়েছে এবং সে একটা লং টার্ম গোল সেট আপ করেছে, যেটার মাধ্যমে তারা ইমপ্রুভ করবে অ্যাসেট কোয়ালিটি ব্যাংকের এবং ইনক্রিজ ইনস্টিটিউশনাল রেসিলেন্স, রিস্টোর পাবলিক ট্রাস্ট, মেক ব্যাংকস ফাইন্যান্সিয়ালি স্ট্রং। সো দিস ইজ স্ট্রাকচারাল রিফর্ম, নট টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। আসলে এইভাবে তারা স্ট্রাকচারালি একটা ব্যাংকে গঠনগতভাবে লং টার্ম গোলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরটাকে। জাস্ট একটা টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট দিয়ে বা কিছু সামান্য রুলস রেগুলেশন চেঞ্জ করে একটা বাফারিং ক্রিয়েট করে আবার আমরা আগের জায়গায় চলে যাব, এরকম কোনো কিছু বাংলাদেশ ব্যাংক তারা করতে চাচ্ছে না, এবং তারা আমাদেরকে এনশিওর করছে যে তারা আসলে একটা স্ট্রাকচারাল রিফর্মের দিকে যাচ্ছে। এখন আসি যে এক্সটার্নাল সেক্টর এবং এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশ ব্যাংক কি করেছে সেটা আমরা একটু দেখি। দ্য বাংলাদেশ ইকোনমি ইজ নাও অ্যাট আ ক্রিটিক্যাল জাংচার, transitioning from a possible economic meltdown toward substantial macroeconomic stabilization and laying the foundation for renewed growth. ওকে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক তার এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টের জন্য এবং এক্সটার্নাল সেক্টরের ডেভেলপমেন্টের জন্য কি করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ইউএসডি 3.5 বিলিয়ন এক্সটার্নাল এরিয়ার্স ক্লিয়ার। ওকে, প্রথমত বাংলাদেশ ব্যাংক যেটা করছে যে এক্সটার্নাল সেক্টর বলতে হচ্ছে আমরা বহিরাগত যে দেনাগুলো ছিল বাংলাদেশের, সেটা প্রায় 3.5 বিলিয়ন ইউএসডি আমরা ক্লিয়ার করছি। তারপরে ফরেন কারেন্সি রিজার্ভ, যেটা আগস্ট 2024 ছিল 25.6 বিলিয়ন, যেটা বর্তমানে ডিসেম্বর 2025 পর্যন্ত 33.2 বিলিয়নে দাঁড়াইছে, যেটা খুবই চমৎকার। ওকে, কারেন্ট অ্যাকাউন্ট ডিফিসিট, এখন আমরা কারেন্ট অ্যাকাউন্ট ডিফিসিটে নাই, বাংলাদেশ ব্যাংক বলছে আমরা এখন সারপ্লাসে আছি। তারপর হচ্ছে স্ট্রং রেমিটেন্স ইনফ্লো, আমাদের চমৎকার ভাবে রেমিটেন্স আসতেছে বাইরে থেকে। ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রিজিউম সিন্স মে 2025, আমরা জানি যে আমাদের এক্সচেঞ্জ রেটটা চমৎকারভাবে ফ্লেক্সিবল আকারেই দাঁড়িয়ে আছে, এখন 122 টাকা করে সামথিং মনে হয়, এটা খুব তফাতে উঠানামা করছে না, এটাও খুব চমৎকার আমাদের জন্য। নো এফএক্স সেলস সিন্স আগস্ট 2024, আমরা জানি বাংলাদেশ ব্যাংক ইউএসডি কিনছে, এখন আর বিক্রি করছে না, এটা আগস্ট 2024 সাল থেকে আমাদের এই অবস্থান। ইউএসডি 4.3 বিলিয়ন পারচেজ টু রিবিল্ড রিজার্ভটাকে বাড়ানোর জন্য 4.3 বিলিয়ন পর্যন্ত তারা ইউএসডি কিনেছে। সো অল অ্যাবাউট দিস গ্রিন থিংস আর প্রোভাইডিং আস আ ভেরি পজিটিভ সিগনালস অ্যাবাউট আওয়ার মনিটারি মার্কেট বাই বাংলাদেশ ব্যাংক। দিস ইজ ভেরি গুড সিগন্যাল ফর আস, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ফিউ ইয়ার্স এগো যখন ইকোনমি আন্ডার প্রেশারে ছিল, তখন হাই ইনফ্লেশন ছিল, ফলিং ফরেন রিজার্ভ, আমরা জানি আমাদের রিজার্ভ ক্রমান্বয়ে কমছিল, তখন এক্সচেঞ্জ রেট মার্কেট তো প্রচুর পরিমাণে ইনস্টেবল ছিল, যেটা বর্তমানে খুবই স্টেবল। এক্সটার্নাল পেমেন্ট আমরা পেমেন্ট করতে পারছিলাম না, আমাদের দেনার পরিমাণ বেড়ে যাচ্ছিল, যেটা দেনার পরিমাণ সরকার এখন অনেকটা কমিয়েছে। এবং উইক ব্যাংকিং গভর্নেন্স, ব্যাংক থেকে ধার দেনা নিয়ে মানুষ টাকা লুটপাট করে বাইরে পাঠিয়ে দিছে। তো এইটা তো আমাদের অবশ্যই ব্যাংকিং গভর্নেন্সের একটা ফেলিওর, যেগুলো এখন বর্তমানে নেয়া নাই। সো বাংলাদেশ ব্যাংক বলছে দ্যাট সিচুয়েশন কুড হ্যাভ টার্ন ইনটু অ্যান ইকোনমিক মেলডাউন। যদি এই সিচুয়েশনটা চলমান থাকতো তাহলে বাংলাদেশ একটা ইকোনমিক মেলডাউনে পড়ে যেত, মানে একটা বিশাল ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসে আমরা পড়ে যেতাম। সো নাও তারা বলতে চাচ্ছে দ্য ওয়ার্স্ট ফেজ ইজ ওভার, স্টাবলাইজেশন হ্যাজ স্টার্টেড, মানে আমরা একটা স্থিরতার মধ্যে আসছি, যেটা শুরু হয়েছে মাত্র। ফাউন্ডেশন ফর ফিউচার গ্রোথ ইজ বিং বিল্ড।
আমাদের ভবিষ্যৎ যে গ্রোথ সেটার যে ফাউন্ডেশনটা দরকার ছিল, সর্বপ্রথম আমাদেরকে আগে একটা স্ট্যাবিলাইজেশন বা একটা স্থিরতার মধ্যে আসা দরকার ছিল। আমরা আগে স্থিরতার মধ্যে এসেছি, এখন ইনশাল্লাহ ভবিষ্যৎ গ্রোথের জন্য আমাদের ফাউন্ডেশন তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা জানি যে এক্সটার্নাল সেক্টরের জন্য যে স্টেপগুলো নেওয়া হয়েছে সেটা কি আমরা একটু দেখি। বাংলাদেশ ইম্পোর্টস ফুয়েল, র মেটেরিয়াল, মেশিনারি, industrial imports. To finance imports, local banks depend on foreign correspondents like HSBC and CT, etc. When Bangladesh failed to clear $3.5 billion external payment arrears, foreign banks lost confidence. Trade financing became difficult, LCs were restricted, import pressure increased. আমরা জানি যে আমরা গত আগস্ট 2024 আগে যখন আমরা আসলে এক্সটার্নাল পেমেন্ট দিতে পারছিলাম না, তখন কিন্তু আমাদের জানি যে আমরা এলসি খোলা নিয়ে খুব ঝামেলায় পড়ছিল প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, এবং প্রচুর পরিমাণে ইম্পোর্ট প্রেশার বেড়ে গিয়েছিল। এখন আফটার ক্লিয়ারিং দ্য $3.5 billion এরিয়ার্স, ট্রেড ফাইন্যান্স রিজিউমড, এটা এখন চলমান আছে ট্রেড ফাইন্যান্স, ফরেন ব্যাংকস রিগেইন ট্রাস্ট, আর এক্সটার্নাল ক্রেডিবিলিটি ইমপ্রুভড। আমরা দায় দানা পরিশোধের কারণে এখন আমাদের ফরেন ব্যাংকসরা আবারও আমাদের প্রতি ট্রাস্ট জন্মেছে, এবং এক্সটার্নাল যে ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা দরকার ছিল ফরেন মার্কেটসগুলোর সাথে আমাদের, সেটিও আলহামদুলিল্লাহ আমাদের এখন ঠিক আছে। সো দিস ইজ আ ভেরি বিগ স্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট যেটা বাংলাদেশ ব্যাংক বলতে চেয়েছে। সর্বপ্রথম তারা খুব হাইলাইটেড করেছে যে রিবিল্ডিং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। দেখেন আমরা চমৎকারভাবে আমাদের দায় দেনা পরিশোধ করার পরেও আমরা কিন্তু ভালো একটা ফরেন রিজার্ভের মধ্যে আছি, প্রায় 33.2 বিলিয়ন ইউএসডি ডলার, যেটা আসলে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে প্রায় 5 মাসের ইম্পোর্ট কভারেজ আমাদের হাতে আছে। 5 মাস পর্যন্ত আমরা ইম্পোর্ট কভারেজ দিতে পারবো যে পরিমাণ রিজার্ভ আমাদের আছে। এটা আমাদের ইকোনমির জন্য একটা গুড সাইন, আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য এটা একটা গুড সাইন, টোটাল ওভারঅল মার্কেটের জন্য এটা একটা গুড সাইন। সো এটা কি কারণে হয়েছে? এটা হচ্ছে কান্ট্রি ক্যান পে ফর ইম্পোর্টস, কান্ট্রি প্রেশার রিডিউসেস, ইন্টারন্যাশনাল কনফিডেন্স ইনক্রিজেস, ক্রেডিট রেটিং পারসেপশন ইমপ্রুভস। সো ইট অ্যাক্টস লাইক এ ফাইন্যান্সিয়াল সেফটি কুশন। সো এই এই রিজার্ভকে আমাদের একটা ফাইন্যান্সিয়াল সেফটি কুশন হিসেবে বাংলাদেশ ব্যাংক দেখছে। ইট ইজ ভেরি পজিটিভ ফর আস। এই যে আমরা একটু আগে বলছিলাম যে কারেন্ট অ্যাকাউন্ট ডিফিসিট, কারেন্ট অ্যাকাউন্টটা ডিফিসিট কখন হয়, সারপ্লাস কখন হয়। আমরা বাংলাদেশ ব্যাংক বলতে চেয়েছে যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট এখন সারপ্লাস। এটা কিভাবে? কারেন্ট অ্যাকাউন্ট ইনক্লুডস এক্সপোর্টস, ইম্পোর্টস, রেমিটেন্স অ্যান্ড সার্ভিসেস। ওকে, ইন ফাইন্যান্সিয়াল 2024 লার্জ ডিফিসিট ছিল আর কি। মিনিং ডিফিসিটটা কীভাবে ছিল? মোর ফরেন কারেন্সি গোয়িং আউট দেন কামিং ইন, মানে বেশি ফরেন কারেন্সি আমাদের থেকে চলে গেছে আসার থেকে, কিন্তু এখন আমরা সারপ্লাসে আসি কারণ আমাদের বেশি ফরেন কারেন্সি আসতেছে যাওয়ার চেয়ে। এটাও খুব ভালো সাইন। আমরা জানি আমাদের রেমিটেন্স খুব বেশি পরিমাণ আসতেছে, হুইচ ইজ ভেরি ভেরি গুড ফর আস। আচ্ছা, সো স্ট্রং ওয়ার্কার্স রেমিটেন্সেস, স্লোয়ার ইম্পোর্ট ডিমান্ড, কন্ট্রোল স্পেন্ডিং। সো এগুলোর ফলে আমাদের একটা মার্কেট আমাদেরকে একটা ভেরি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। ওকে, আর ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, ইয়েট স্টেবল, টাকা টাকা এখন ইউএসডির চেয়ে স্টেবল আছে। সো সেন্ট্রাল ব্যাংক ডাজ নট হ্যাভিলি ইন্টারভিন। আমরা জানি যে সেন্ট্রাল ব্যাংক একটা মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট সিস্টেম চালু করেছে, যেটাতে তারা বলতে চেয়েছে যে সেন্ট্রাল ব্যাংক ডাজ নট হ্যাভিলি ইন্টারভিন, রেট ডিটারমাইন্ড বাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক গত বছর থেকেই আমরা জানি যে একটা মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট সিস্টেম চালু করেছে ফরেন কারেন্সিটাকে স্টেবল করার জন্য, যেখানে তারা এটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে ছেড়ে দিয়েছে আসলে। সো দ্যাট শোজ এক্সটার্নাল প্রেশার রিডিউসড, ডলার ডিমান্ড ব্যালেন্সড, কনফিডেন্স ইমপ্রুভড। সো আর্লিয়ার ডিপ্রিসিয়েশন প্রেশার ওয়াজ হাই, নাও স্টেবিলিটি ইজ রিস্টোর্ড, আলহামদুলিল্লাহ। সো প্রথমত যদি আমরা গত বছরের তুলনায় ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 সাথে এই বছরের তুলনা করি, তখন কিন্তু এক্সটার্নাল সেক্টর একটা ক্রাইসিসের মধ্যে ছিল, কিন্তু এখন কিন্তু বর্তমানে এক্সটার্নাল স্টেবিলিটি অ্যান্ড রিবিল্ডিং ফেজে আছি, যেটা আসলে মূলত বাংলাদেশ ব্যাংক গেইন করেছে স্ট্রঙ্গার রিজার্ভসের মাধ্যমে, স্টেবল এক্সচেঞ্জ রেটের মাধ্যমে। সো দে আর শোয়িং দ্যাট দে আর ডুইং আ গুড পলিসি, দে আর ডুইং আ ভেরি গুড corporate governance and other things.
That is why we are now in a stable position. Our external sector and our monetary policy and our economy is now in stabilized position, and it is rebuilding its face, alhamdulillah. আচ্ছা, ডোমেস্টিক গ্রোথ আউটলুকের দিকে আমরা চলে যাই। জিডিপি গ্রোথ রিকভারিং, আসলে আমরা তো জিডিপিটা আমাদের এখন রিকভার হচ্ছে বলতেছে বাংলাদেশ, বাট সাবডিউড, হাই কস্ট অফ লিভিং স্টিল নাও, আমাদের লিভিং কস্ট প্রচুর হাই, বিজনেস কস্ট প্রচুর হাই, এক্সচেঞ্জ রেট আলহামদুলিল্লাহ স্টেবল, বাট ডিজ ইনফ্লেশন পথ আনইভেন, রিয়েল ওয়েজ গ্যাপ ন্যারোয়িং। আচ্ছা, জিডিপি গ্রোথ হ্যাজ বিগান টু রিকভার বাট মোমেন্টাম রিমেন্স সাবডিউড। আচ্ছা, এটা দিয়ে কি বোঝাইছে? দ্য ইকোনমি ইজ নট শ্রিঙ্কিং, গ্রোথ হ্যাজ স্টার্টেড। আসলে ইকোনমি আগে যেভাবে একদম ডুবে যাচ্ছিল, এখন ওরা বাংলাদেশ ব্যাংক বলতে যাচ্ছে গ্রোথ হ্যাজ স্টার্টেড, বাট তারপরেও আসলে যদিও জিডিপি গ্রোথ হ্যাজ বিগান টু রিকভার, বাট তারপরেও বিজনেস আর স্টিল কশাস, ইনভেস্টমেন্ট ইজ নট ভেরি স্ট্রং, কনজিউমার ডিমান্ড ইজ নট ফুললি নর্মাল। কারণ হচ্ছে আসলে এখনও কস্ট অফ লিভিং ইজ স্টিল হাই, কস্ট অফ ডুইং বিজনেস স্টিল হাই, সো গ্রোথ রিকভারি ইজ উইক, নট পাওয়ারফুল। সো আসলে আমাদের আমরা একটি স্টাবিলাইজেশন পজিশনে আসতেছি, কিন্তু যে গ্রোটা যে হবে, আমাদের গ্রোথটা হবে, সেটা কিন্তু এখনও খুবই দুর্বল, সেটা এখনও পাওয়ারফুল পজিশনে যেতে পারেনি। এটার কারণ হিসেবে দেখানো হয়েছে কস্ট অফ লিভিং অ্যান্ড কস্ট অফ ডুইং বিজনেস। ওকে, সো বিজনেস আর নট এক্সপেন্ডিং অ্যাগ্রেসিভলি। ওকে, এখন বাংলাদেশ ব্যাংক আসলে ইনফ্লেশনটা কেন 7%, আমাদের টার্গেট, বাংলাদেশ ব্যাংকের ইনফ্লেশন টার্গেট হচ্ছে 7%, কিন্তু এটা এখনো কেন আসলে 8.39 বা 8%-এর উপরে কেন এখনো? এটা 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 কেন? কারণ আমাদের এক্সচেঞ্জ রেটটা তো স্টেবল আছে, আমাদের গ্লোবাল কমোডিটি প্রাইস তো ফলিং, তারপরেও কেন এটা আসলে এখনো এত হাই? এটাকে বাংলাদেশ ব্যাংক এক্সপ্লেন করেছে বিকজ অফ স্ট্রাকচারাল রিজিডিটিস। স্ট্রাকচারাল রিজিডিটিস, সেটা আমরা একটু বুঝবো যে স্ট্রাকচারাল রিজিডিটিস কি। আচ্ছা, স্ট্রাকচারাল রিজিডিটিস মিন ডিপ রুটেড উইকনেস ইন দ্য ইকোনমি দ্যাট স্লো অ্যাডজাস্টমেন্ট। এক্সাম্পল ইন বাংলাদেশ কনটেক্সট, আসলে আমাদের কিছু ডিপ রুটেড উইকনেস আছে আমাদের ইকোনমিতে, সেগুলো কি আসলে? সেটা হচ্ছে উইক সাপ্লাই চেন এফিসিয়েন্সি, আমাদের আসলে সাপ্লাই চেন এফিসিয়েন্সিটা খুবই দুর্বল, মার্কেট সিন্ডিকেশন, প্রচুর মার্কেট সিন্ডিকেট, প্রচুর, পুর ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক, এনার্জি সাপ্লাই কনস্ট্রেন্ট, লিমিটেড কম্পিটিশন, স্লো এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি রেসপন্স। সো দিজ আর নট মনিটারি প্রবলেম। Even if interest rate is high, it won't fix logistic bottlenecks. It won't break market syndicate. যদিও বাংলাদেশ ব্যাংক আরও 10%-এর পরিবর্তে যদি 12%ও ইন্টারেস্ট রেট করে দেয়, এটা কিন্তু আমাদের যে লজিস্টিক সাপোর্টটা, সঠিক যে বটলনেক্সগুলো আছে, সেটাকে কমাতে পারবে না। আমাদের মার্কেট যে সিন্ডিকেট আছে, সেটাকে কমাতে পারবে না। আমাদের যে আসলে ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, সেটাকে কমাতে পারবে না। সো বাংলাদেশ ব্যাংক বলতে চাচ্ছে যে ইনফ্লেশন ইজ নট পিওরলি মনিটারি, এটা আসলে মনিটারি ফ্যাক্টর না, এটা আমাদের স্ট্রাকচারাল প্রবলেম। সো ইম্পোর্টেড ইনফ্লেশন একদম পুরো ঠিক আছে। সো এক্সটার্নাল ফ্যাক্টরস আর নট পুশিং ইনফ্লেশন এনিমোর, দ্য প্রবলেম ইজ নাও ডোমেস্টিক। আমাদের এক্সটার্নাল যে ইনফ্লেশন প্রেশার থাকে, সেটাও আমাদের ঠিকঠাক আছে, আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবলে আছে, কমোডিটি প্রাইসেস আর নট হাই, গ্লোবাল কমোডিটি প্রাইসেস আর নট হাই। সো বাংলাদেশ ব্যাংক বলতে যাচ্ছে যে আমাদের এখন যে ইনফ্লেশনটা আছে, সেটা টোটালি ডোমেস্টিক একটা প্রবলেম। ওকে, এই ডোমেস্টিক প্রবলেমটাকে একটা হচ্ছে এই যে প্রাইস স্টিকনেস। এই প্রাইস স্টিকনেসটা কি? প্রাইস ডোন্ট ফল ইজিলি ওয়ান্স দে রাইস। একদম আমরা সচরাচর যেটি দেখতে পাচ্ছি, যে আমাদের যদি একবার কোনো জিনিসের দাম বাড়ে, সেটা কিন্তু আর সহজে কমে না। কিরকম? ফুয়েল প্রাইস গোজ আপ, ফুয়েল প্রাইস বাংলাদেশে বাড়ছে, ওয়ার্ল্ডলি বাড়ছে, বাংলাদেশেও বাড়ছে, বাড়ার কারণে ট্রান্সপোর্ট কস্ট বাড়ছে, ট্রান্সপোর্ট কস্ট বাড়ার কারণে ফুড প্রাইস রাইজেস। এখন ওয়ার্ল্ডলি ফুয়েল প্রাইস লেটার ফলস, কমছে, কিন্তু ফুড প্রাইস মে নট ফল ইমিডিয়েটলি, কিন্তু বাংলাদেশে ফুড প্রাইস আর কমে নাই। এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রবলেম ইন বাংলাদেশ, বিকজ বিজনেসেস রেসিস্ট রিডিউসিং প্রাইসেস। বাংলাদেশে বিজনেসম্যানরা একবার যদি আসলে জিনিসপত্রের দাম বাড়াতে পারে, তারা আর কমাতে পারে না। মার্কেট ইনএফিসিয়েন্সিস এক্সিস্ট, ডিস্ট্রিবিউশন মার্জিনস রিমেন হাই, সো ডিসইনফ্লেশন, ফলিং ইনফ্লেশন ইজ আনইভেন। এই কারণেই কিন্তু আমাদের মূলত ইনফ্লেশনটা ডোমেস্টিক্যালি আসলে মূল সমস্যাটা আমাদের এইখানেই। কোনো একটা জিনিসের দাম বাড়লে সেটা আর আসলে ইমিডিয়েটলি কমে না। ওকে, আমরা তো বাংলাদেশ ব্যাংক আসলে কিছু রিফর্ম অ্যাক্টিভিটিস নিয়েছে।
সব মিলিয়ে মার্কেটের ক্ষেত্রে বলেন, ব্যাংক সেক্টরের ক্ষেত্রে বলেন, সেটা হচ্ছে এখন রিস্ক বেসড সুপারভিশনে যাচ্ছে, যেটাকে আরবিএস বলা হয়। জানুয়ারি 2026 সাল থেকে রিস্ক বেসড সুপারভিশনে যাবে, যেটার জন্য তারা 500+ অফিসিয়াল ট্রেন্ড করেছে অলরেডি। তারা আগে ছিল রুল বেসড একটা স্ট্র্যাটেজিতে, এখন আসলে ফরওয়ার্ড লুকিং সুপারভিশনে তারা যাবে, যেটা সামনে আমরা আরও আলোচনা করব। আর বাংলাদেশ ব্যাংক কেন আসলে পলিসি রেটটাকে কমায় নাই সেটা তারা এক্সপ্লেইন করেছে। যদিও ইনফ্লেশন ইজ ফলিং বাট স্টিল হাই, কিন্তু এখনও আমাদের টার্গেট থেকে হাই অ্যান্ড নট ফলিং স্মুথলি। আসলে যেটা একবারে ধীরে 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 কমে আসা, একদম মান্থ বাই মান্থ কমে আসা তা না। এটা কোনো মাসে কিন্তু কমতেছে, কোনো মাসে আবার বেড়ে যাচ্ছে, কোনো মাসে কমতেছে, কোনো মাসে বেড়ে যাচ্ছে। সো ইফ দে রিডিউস ইন্টারেস্ট রেট টু আর্লি, সো বোরোয়িং বিকামস চিপার, স্পেন্ডিং ইনক্রিজেস, ডিমান্ড রাইজেস। আমরা জানি যে ডিমান্ড যদি আপনার পলিসি রেটটা 10% নিচে নামিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আবার ডিমান্ড সাইড যে ইনফ্লেশন সেটা বেড়ে যাবে। সেই জন্য তারা কিন্তু পলিসি রেটটা এখনও কমাচ্ছে না। যদিও ইনফ্লেশন কিছুটা ফলিং এবং স্টিল হাই, এবং এটা যেহেতু আনইভেন এবং স্মুথলি এটাকে কমিয়ে আনা যাচ্ছে না, সেজন্য তারা এখনও পলিসি রেটটাকে 10%-এ রাখছে। তারা এখনও এটাকে কমানোর চিন্তা ভাবনা করছে না। এবং তারা আরও চিন্তা করতেছে যে আপকামিং কিছু ইস্যু ছিল, যেমন ন্যাশনাল ইলেকশন ছিল এখানে, তারপর রামাদান আছে, নিউ ন্যাশনাল পে স্কেল আছে, এইসব ইস্যুর কারণেও তারা পলিসি রেটটাকে কমায় নাই, তারা পলিসি রেটটাকে 10%-এই রাখছে। আরেকটা জিনিস বলছে যে আমরা দেখতে পেয়েছি যে এসডিএফ মানে হচ্ছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি, এইটা কিন্তু ছিল আগে 8%, এটা কেন এখন 7.5%, এটাকে কেন কমানো হয়েছে এটার এক্সপ্লেনেশনটা আমরা দেখি। SDF is the rate banks earn when they park excess money with the central bank overnight. আচ্ছা, এসডিএফ মানে হচ্ছে স্ট্যান্ডিং ডিপোজিটিং ফ্যাসিলিটি, যেটা হচ্ছে বাংলাদেশের যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে তারা রাতারাতি তাদের যে অ্যাক্সেস মানিটা থাকে, সেই ধরেন তাদের টোটাল পেমেন্ট লিকুইডিটি ছিল 100 কোটি, তারা 20 কোটি টাকা পেমেন্ট দিয়েছে, আজকে রাতের জন্য তাদের 80 কোটি টাকা হাতে আছে। এই 80 কোটি টাকা তারা সেন্ট্রাল ব্যাংকের সাথে পার্ক করলে, বা এটাকে কি বলা হয়, ডিপোজিট করলে, তারা হচ্ছে একটা ইন্টারেস্ট রেট পায়। তো যেটা আগে 8% পেত, এখন এটাকে কমায় দিছে, 7.5% পাবে। তবে তার আগে ইন্টারেস্ট ইনকাম বেশি পেত, এখন কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলো ইন্টারেস্ট ইনকামটা কম পাবে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলো যেন এখন প্রাইভেট সেক্টরকে এই যে তাদের অতিরিক্ত টাকাটা আছে সেটা যেন তারা বাংলাদেশ ব্যাংকে না দিয়ে তারা যেন ইন্টার ব্যাংক মার্কেটে দেয় এবং প্রাইভেট সেক্টরকে তারা যেন দেয়। তো এই জন্য এটাও একটি ভালো উদ্যোগ, তারা এসডিএফ রেটটা বাংলাদেশ ব্যাংক এই জন্য কমিয়েছে। সো দিস ইজ আ স্মার্ট অ্যান্ড ব্যালেন্স মুভ। ওকে, সো বিগস যদি আমরা একটু বড় আকারে দেখতে চাই, বাংলাদেশ ব্যাংক ডুইং আ টাইট বাট ফ্লেক্সিবল পলিসি, দে আর কিপিং মেইন ইন্টারেস্ট রেট হাই, যেটা জানি পলিসি রেট হাই, বাট স্লাইটলি অ্যাডজাস্টিং লিকুইডিটি মেকানিজম, এনকারেজিং প্রোডাক্টিভ ল্যান্ডিং, protecting exchange rate, strengthening reserve. So this is called a calibrated monetary approach, not too aggressive, not too loose. এই অ্যাপ্রোচে, এটা খুবই চমৎকার একটি থিওরি, ক্যালিব্রেটেড মনিটারি অ্যাপ্রোচ মানে হচ্ছে যে ধীরে 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 মনিটারি অ্যাপ্রোচটাকে ঠিক করা আর কি। আর বাংলাদেশ ব্যাংক কিছু নতুন, আমরা জানি যে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স 2025 এই ধরনের একটা লিগ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্মের মাধ্যমে গিয়েছে। তারপর হচ্ছে ডিপোজিট প্রোটেকশন অর্ডিন্যান্স নামে 2025 নামে একটি নতুন করে অর্ডিন্যান্স হাতে নিয়েছে, যেটা লিগ্যাল অথরিটি টু মার্জ ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংকে যে কোনো ব্যাংকে মার্জ করার অধিকার দিবে। তারপরে যে কোনো ব্যাংকে লিকুইডেশন করাতে তাকে অথরিটি দিচ্ছে। তারপরে হচ্ছে যে কোনো ব্যাংকের সাথে একটা ব্রিজ তৈরিতে অথরিটি দিচ্ছে। আর ডিপোজিটরদের ইন্স্যুরেন্স আগে ছিল 1 লাখ টাকা করে, এখন 2 লাখ টাকা করা হয়েছে। সো প্রোটেক্টস 95% অফ রিটেল ডিপোজিটর্স। মূলত রিটেল ডিপোজিটর্সদের
আমানতকে সুরক্ষা রাখার জন্য ইন্স্যুরেন্সের পরিমাণটা আগে 1 লাখ টাকা ছিল, এখন 2 লাখ টাকা হয়েছে। সো এগুলো সব কিছু করা হয়েছে যেন ব্যাংকে এইমস টু প্রিভেন্ট ব্যাংক রানস, ব্যাংক যাতে ফল ডাউন না করে সেজন্য। তো বাংলাদেশ ব্যাংক এর মধ্যে মেজর রিস্ট্রাকচার কি করেছে আমরা জানি অলরেডি সবাই, যে সম্মিলিত 5টা ব্যাংক নিয়ে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে, যেটা লার্জেস্ট ক্যাপিটাল বেজ ইন শরিয়া, যেটার ক্যাপিটাল বেজ প্রায় 33,000 কোটি টাকা। 9 নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস আন্ডার লিকুইডেশন প্রসেসের মধ্যে আছে। এটা হচ্ছে ব্যাংকিং স্ট্রাকচার রিলেটেড বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ। সো আমরা একটু দেখতে পাচ্ছি যে যাই হোক বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগগুলোর ফলে যেটা জুলাই ইনফ্লেশন রেট জুলাইতে 11.66% ছিল, যেটা ডিসেম্বরে 8.49% নেমে আসছে। সো ইনফ্লেশন ইজ ক্লিয়ারলি ফলিং। আমরা দেখতে পাচ্ছি ফুড ইনফ্লেশন যেটা 12.92 থেকে এখন 7.7% নেমে আসছে। দ্যাটস এ ভেরি বিগ ইমপ্রুভমেন্ট। নন ফুড ইনফ্লেশন স্টিল হাই, নন ফুড ইনফ্লেশনটা এখনও বেশি আছে, এখনও অ্যারাউন্ড 9%। সো ফুড ইমপ্রুভ ফাস্টার দেন নন ফুড, দ্যাটস ওয়াই ইনফ্লেশন ইজ ইজিং বাট স্টিল অ্যাবভ টার্গেট। সো আমরা দেখতে পাচ্ছি যে ফুড রিলেটেড যে ইনফ্লেশনটা ছিল সেটা কিন্তু অলরেডি 7.71% অনেকটা কমে আসছে, কিন্তু নন ফুড ইনফ্লেশনটা এখনও 9%। তো এই জন্য অ্যাভারেজ ইনফ্লেশন এখনও 8.39%-এর মতো রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক একটা ফরকাস্ট দিয়েছে যে জুন 2026-এ তারা 7.92% ইনফ্লেশন রেটে যাবে এবং ডিসেম্বর 2026-এ 7.58-এ তারা নিয়ে আসতে পারবে বলে তারা প্রজেক্ট করছে। ওকে ওয়েল, বাংলাদেশ ব্যাংক একটি ভালো তারা একটা অপটিমিস্টিক প্রজেকশন দিয়েছে, কিন্তু আইএমএফ বলতে চাচ্ছে যে আসলে আমাদের ইনফ্লেশন কমবে না, আরও বাড়বে, 8.7%-এ থাকবে আসলে। কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা জুনের মধ্যে এটাকে 7.92%-এ নিয়ে আসতে পারবে। তো যাই হোক, তারা এই হলো মোটামুটি পলিসি স্ট্যান্স গোয়িং ফরওয়ার্ড। বাংলাদেশ ব্যাংক রিয়েল পলিসি রেট পজিটিভ রাখবে, মেনটেন এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি রাখবে, ইউজ স্ট্রং রিজার্ভ অ্যাজ বাফার, কোঅর্ডিনেট উইথ গভর্নমেন্ট মেজার্স। সো এইভাবেই তারা রানিং রাখবে। বাংলাদেশ ব্যাংক ইনফ্লেশন স্টোরি, যাই হোক এটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। সো ওভারঅল আমরা যদি বলতে চাই, সো মোটামুটি ব্যাংকিং সেক্টরটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক যেভাবে অর্ডিন্যান্স চালু করেছে, নতুন আরবিএস রুলস বেলস স্ট্র্যাটেজি চালু করেছে এবং মনিটারি পলিসি নিয়ে যেভাবে ভাবছে, কর্পোরেট গভর্নেন্স নিয়ে যেভাবে ভাবছে, আই থিঙ্ক দ্যাট উই শুড হোপ সামথিং ভেরি পজিটিভ। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা আরও ভালো করব, আমাদের ইকোনমি আরও ভালো হবে, দেশে অর্থনীতি আরও সমৃদ্ধশালী হবে এবং সেই সাথে এমপ্লয়মেন্ট বাড়বে, সেই সাথে ব্যাংকিং সেক্টরে একটা স্থিরতা আসবে। ব্যাংকিং সেক্টরের প্রতি মানুষের যে অস্থিরতা আছে, ডিপোজিটর্স স্পেশালি ডিপোজিটর্সরা তাদের টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে যে একটা অস্থিরতা ফিল করছে, সেটি ধীরে ধীরে আরও কমে আসবে বলে আমরা বিশ্বাস করছি। বাংলাদেশ ব্যাংকের এই ধারাবাহিক যে অগ্রগতি এটি চলমান থাকবে বলে আমরা বিশ্বাস করি। তো এই ছিল মোটামুটি মনিটারি পলিসি স্টেটমেন্টের একটি মোটামুটি এক্সপ্লেনেশন। আমার কাছে মনে হয় এগুলো যদি একদম কেউ ভালো করে মনোযোগ দিয়ে পড়ে থাকে, সে এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে পরীক্ষায় লিখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছি। সো এই বলে আমি আমার আজকের আমাদের এক্সপ্লেনেশন এবং সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রামটি শেষ করতে যাচ্ছি। আমি এতক্ষণ কথা বলছিলাম নাইমুর রহমান দেওয়ান, সিএমএ ফাইনালিস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।